তাহলে এবার থেকে আর তৃণমূল কংগ্রেস বলে আর কিছু থাকছে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কংগ্রেসে যোগদান করতে যাচ্ছেন। এই ইন্ডিয়া জোটের বৈঠকে গিয়ে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে জাপটে ধরে একদম আলিঙ্গন করছেন, এতে বোঝা যাচ্ছে যে এসো ভাই দলে এসো। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, দুর্নীতিবাজদের নিয়ে কংগ্রেস আবার ফুলে ফেঁপে উঠবে। আর মাত্র কয়েকদিন বাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই দলের নাম, প্রতীক কিছুই থাকবে না। আপনার হাতে ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনি একটা দল পরিচালনা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কেরিয়ার, এখানে তার যে কফিনটা হয়েছিল রাজনৈতিক কেরিয়ারে, সেটাতে শেষ পেরেক এই কংগ্রেসে জয়েন করতে গিয়ে পুঁতে ফেললেন। তৃণমূল কংগ্রেসটা শেষ হয়ে গেল, সম্পূর্ণভাবে শেষ। যেটা জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কংগ্রেসে যোগদান করবেন। যে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসেছিলেন, তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন, আর আজকের দিনে দাঁড়িয়ে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আপনারা কংগ্রেসে রিটার্ন করুন, কংগ্রেসে আসুন। এটা নিয়েই এই মুহূর্তে রাজ্য রাজনীতি কার্যত উত্তপ্ত। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল টেকাতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অবস্থা হয়েছে যে বিধায়করা এবং সাংসদরা তারা বিদ্রোহ ঘোষণা করেছেন। তারা পৃথকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আনুগত্য থেকে সম্পূর্ণভাবে সরে গিয়ে তৃণমূল কংগ্রেসকে আলাদা করে দাঁড় করাতে চাইছেন। আর মাত্র কয়েকদিন বাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই দলের নাম, প্রতীক কিছুই থাকবে না। কারণ যারা বিক্ষুব্ধ বিধায়ক এবং সাংসদ তারা ইলেকশন কমিশনের কাছে গিয়ে আবেদন করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে লোগো রয়েছে সেই লোগোটা তাদের হাতে সঁপে দেওয়া হোক। সেই দিকেই কার্যত এগোচ্ছে পরিস্থিতি। এমন অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার হাতে আর তৃণমূল কংগ্রেসের রাশ নেই। তৃণমূল কংগ্রেসের রাশ চলে গিয়েছে অন্য কারোর হাতে। অজ্ঞতা উপায় কি? উপায় হচ্ছে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর যে প্রস্তাব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে, সেই প্রস্তাবকে সম্মতি জানানো। মমতা বন্দ্যোপাধ্যায় না বলেননি রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় না বলেননি রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে। তারা ডিরেক্টলি বলেছেন যে আমরা একটু ভেবে দেখে নিই, তারপর আমরা জয়েনিংটা করব। যাই হোক, এটা নিয়ে রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড়। তাহলে কি হলো? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কংগ্রেসে যোগদান করতে যাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস যেটা গঠন করেছিলেন সেই তৃণমূল কংগ্রেস এখন অন্য কারোর হাতে চলে গিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এই মুহূর্তের পাওয়া খবর মোতাবেক আমরা যেটা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সোনিয়া গান্ধী প্রস্তাব দিয়েছেন। কি প্রস্তাব দিয়েছেন? দিয়েছেন তাকে সর্বভারতীয় সহ সভাপতি করা হবে। এইটা মূলত প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধী প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব হলো যে তাকে সাধারণ সম্পাদকের পদে আনা হবে। অর্থাৎ রাহুল গান্ধীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিচ্ছেন এবং সোনিয়া গান্ধী প্রস্তাব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাহলে কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সহ সভাপতি করা হবে এবং রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দিচ্ছেন যে সাধারণ সম্পাদক করা হবে। এই হলো বিষয়। এবং গোটা যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে এই মুহূর্তে যেটা জানাচ্ছেন তৃণমূল নেতৃত্বের একটা অংশ যে মমতা বন্দ্যোপাধ্যায় সময় চেয়েছেন এই কারণের জন্য, কারণ একটু জাস্ট দেখে নেবেন যে প্রতীকটার হাতে থাকছে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকছে কিনা। তারপর তারা যোগদান করবেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর কথাতে কংগ্রেসে। এই মুহূর্তে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো যে আজকেই আপনারা দেখতে পারলেন যে সুস্মিতা দেব তিনি এই মুহূর্তে তার যে রাজ্যসভার সাংসদ পদ সেখান থেকে তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন এবং ইস্তফা দেওয়ার পর তিনি কি করছেন? অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করছেন। ফলে এক্ষেত্রে বোঝা গেল যে একটা উইকেট অলরেডি পড়ে গেল। সুকান্ত শেখর রায় একটা উইকেট পড়ে গেছে, কয়েকদিন বাদে কোয়েল মল্লিক তার উইকেট পড়ে যাবে, তিনিও পর্যন্ত ইস্তফা দিয়ে দেবেন। এরপরে চলে যাচ্ছে রাজীব কুমারও তিনিও ইস্তফা দিয়ে দেবেন। যদি এরকমটাই চলতে থাকে তাহলে আমরা স্পষ্ট দেখতে পারবো মানে এই আটজনের মতো দরকার পড়ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদি 8 জন আরো বিদ্রোহ ঘোষণা করে ফেলেন তাহলে সংসদের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেস একদম ভোগে চলে যাবে, যেটাকে বলা হয় ভোগে। অন্যদিকে দাঁড়িয়ে সাংসদ মানে লোকসভার ক্ষেত্রে আমরা যেটা ছবি দেখতে পাচ্ছি বা যে জিনিসটা আমরা উল্লেখ করতে পাচ্ছি সেটা হলো যে এই মুহূর্তে 20 জন সাংসদ তারা তো বিদ্রোহ ঘোষণা করেই দিয়েছেন, কিন্তু যেটা চাইছেন কাকুলি ঘোষ দত্তিদা সেটা হলো আরো 5 থেকে 6 জনকে দরকার। সেটা যদি হয়ে যায় তাহলে সেই মতো করে আমরা দেখতে পারবো যে সংসদের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেস একেবারে পুরোপুরি শূন্য হয়ে যেতে চলেছে। তারা এনডিএকে সমর্থন দিয়ে দিলে তৃণমূল কংগ্রেস এখানে শেষ। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। আবারও বলছি, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। যেটা আমরা
সাফ বুঝতে পারছি, আমরা সাফ দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সোনিয়া গান্ধী প্রস্তাব দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন যে সোনিয়া গান্ধীর কথা ছাড়া, সোনিয়া গান্ধীর পায়ে পড়া ছাড়ার কোনো উপায় নেই। সেই কারণের জন্য ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোটের বৈঠকে গিয়ে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে জাপটে ধরে একদম আলিঙ্গন করছেন, এতে বোঝা যাচ্ছে যে এসো ভাই দলে এসো। হ্যাঁ, 2021 সাল, আপনারা একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে চলে যায়। 2021 সালে কি হয়েছিল? 2021 সালে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে গালিগালাজ করছেন। কংগ্রেস জগায় মাধায় নিমাই টিমাই সব কংগ্রেসকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগে 2016 সাল কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হলো, সেই সময় দাঁড়িয়েও এই জগায় মাধায় নিমাই ইত্যাদি বলছেন। 2011 সালে চলে যাব। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে জোট করে এখানে এসেছিলেন, কিন্তু কংগ্রেসের একাধিক নেতৃত্বরা তারা মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে চলে গিয়ে তারা এই জোটটা ভাঙার পথে এগিয়েছিলেন। সেই সময় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ এফডিআই নিয়ে নানা রকম আলোচনা চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এফডিআর বিপক্ষে ছিলেন, ফলে এটা নিয়ে জোটে একটা সমস্যা তৈরি হয়, তারপর জোট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান। হ্যাঁ, তার কারণ হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা ছিল সেই সময় তৃণমূল কংগ্রেসের, ফলে কংগ্রেসকে আর প্রয়োজনীয়তা ছিল না, কংগ্রেসকে আর প্রয়োজন ছিল না। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেসের জোট থেকে সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গিয়ে নিজে একাই চালাচ্ছিলেন। এবং আলিঙ্গন করাটা থেকে আমরা স্পষ্টতই বুঝতে পারছিলাম, যেভাবে বুঝতে পারছিলাম যে কিছু একটা ঘটছে। এই ঘটনাটা যে এইটা ছিল, আমরা পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা সেটা আবিষ্কার করতে পারলাম। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যেটা বললাম যে তিনি আর তার দলের প্রতীক, তার দলের নাম তার হাতে আর নেই, তার হাত থেকে সবটাই বেরিয়ে গিয়েছে। ফলে কংগ্রেসে ঘর ওয়াপসি ছাড়ার কোনো উপায় নেই। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় জোট থেকে বেরিয়ে গিয়েছিলেন। তারপর সিপিএমকে, কংগ্রেসকে, আইএসএফকে, বিজেপিকে জগায় মাদায় নিমাই অমুক তমুক বলে কটাক্ষ করেছিলেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে এই অবস্থা। যাই হোক, কিন্তু একটা বিষয় আপনারা দেখুন, অধীর চৌধুরী যিনি একদম অ্যাগ্রেসিভ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী, তিনি কি বলবেন? কয়েকদিন আগে তিনি একটি বাইট দিয়েছিলেন, এবং সে বাইটে তিনি উল্লেখ করেছিলেন যে অনেকেই আসতে চাইছেন, সেটা সেন্ট্রাল নেতৃত্বের ওপর নির্ভর করছে। হয়তো অধীর চৌধুরী বুঝতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চাইছেন, সেই কারণের জন্য অধীর চৌধুরীর বক্তব্যটা পেশ করেছিলেন। একবার শুনে নিন কি বলেছিলেন অধীর চৌধুরী। আমাদের সঙ্গে অনেক এমএলএ যোগাযোগ করেছে, না সেটা আমার সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরে আমার পার্টি ঠিক করবে কি করবে না করবে। কারণ যোগদান করলেই তো হলো না, যদি 8টা পার্টি হয়ে যায় তাহলে অ্যান্টি ডিফেকশন লয়ে পড়ে যাবে, ফলে তাদেরও তো একটা দুশ্চিন্তা আছে। তবে সেইখান থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারবো বলে মনে করি আমি। আগামী দিনে তার দেখব, এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি, চূড়ান্ত কিছু হয়নি। আপনারা শুনলেন অধীর চৌধুরীর বক্তব্য। এবার হচ্ছে সাধারণ মানুষ কি বলছে, সাধারণ মানুষের একটু বক্তব্যটা শুনে নেওয়া যায়। যে তৃণমূল কংগ্রেসকে তারা এতদিন ধরে ভোট দিয়ে রেখেছিলেন সরকারে, সেই তৃণমূল কংগ্রেস আজকে এই দুরবস্থা। সেই তৃণমূল কংগ্রেস আবার মিশে যাচ্ছে কংগ্রেসের সঙ্গে, যে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ভয়ঙ্কর কাজ করছে। দেখা যাক মানুষের বক্তব্য। কিছু একটা ধরে আসতে হবে, ক্ষমতায় আসতে হবে, থাকতে হবে। বামফ্রন্ট চাইছে না, বিজেপি চাইছে না, এনডিএ চাইছে না, এখন কংগ্রেস আছে। কংগ্রেসের সাথেও কি করে গেছে না করে গেছে সেটা সবাই জানে, হ্যাঁ, কংগ্রেস নিজেরাও জানে। তো এখন কিছু একটা ধরে তো থাকতে হবে, ভরাডুবির সময় খড়কুটো ধরে কিছু একটা ধরে থাকতে হবে, তাই করছেন। এত তোবর পার্টি, কংগ্রেস হোক সিপিএম পার্টি আমাদের এখানে ছিল, সব উজড়ে গেল, সব চলে গেল। হ্যাঁ, তারা একবার 2টো সিট থেকে 3টে সিট বেশি বার পেয়েছে। কংগ্রেসও তাই, সব জায়গায়, এক জায়গায় এখানেই নয়, সব জায়গায় সেই একই হাল। মমতা বন্দ্যোপাধ্যায় যে চলে গেছে, আর নেক্সট টাইমে ওনার কোনো আসার কোনো চান্স নেই যে আসবে। সেই আশা নিয়ে কংগ্রেসে ঢুকলেও কিচ্ছু হবে না, ফালতু। এটা তো রাজনীতিতে তো সবই হচ্ছে অপরচুনিটিসের খেলা। অল ইজ আ গেম অফ অপরচুনিটি। তো বেসিক্যালি উনি যেটা চাইছেন, উনি এখন দেখছেন যে তৃণমূল হিসেবে আর কোনো অপরচুনিটি নেই, আর কোনো সুযোগ সুবিধা নেই। এখন উনি কংগ্রেসের সুযোগ সুবিধাটা খুঁজছেন, কংগ্রেসে গেলে যদি আবার কিছু করা যায়। তো এটা তো রাজনীতি, এটা তো রাজনীতিকরা সবসময় সুযোগ সন্ধানী। তারা যেখানে সুযোগ পাবেন সেখানেই যাবেন। এটা হওয়ারই ছিল, কিছু বলার নেই। কারণ নিজেকে এখন বাঁচাতে এছাড়া কোনো ওনার কাছে রাস্তা নেই। অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য, নিজের অস্তিত্ব বাঁচানো, নিজে, হ্যাঁ, এছাড়া কোনো রাস্তা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ, গণকেশ। আপনারা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য। এবার এই যে শুভঙ্কর সরকার রয়েছেন, তার
এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়া নিয়ে যে আক্রমণটা হয়েছিল না, ডিম ছোড়াকে কেন্দ্র করে যে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছিল, শুভঙ্কর সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে, তখন একটা আভাস পাওয়া যাচ্ছিল কংগ্রেসের সঙ্গে মিলে যাচ্ছে, ধীরে ধীরে মিলে যাচ্ছে। কংগ্রেসের লজ্জা নেই, এত বড় একটা দুর্নীতিগ্রস্ত দল, তাকে সেটা যখন ভেঙে যাচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতির মূল মাথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতির মূল মাথা, তাদেরকে এভাবে ক্যাপচার করে নিতে। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপায় আর কি, একটা সেন্ট্রাল লিডারের দরকার রয়েছে না, একটা মাথায় হাত দরকার রয়েছে, হাতে না থাকলে তো গেল ভোগে। এতদিন ধরে ইন্ডিজোটের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসবেন ইত্যাদি ইত্যাদি বক্তব্য। হ্যাঁ, একটা বিষয় কাজ করছে এখানে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে কংগ্রেসে যোগদান করেন, তাহলে তাকে আর ইন্ডিজোটের হয়ে প্রধানমন্ত্রী হতে হবে না, কারণ সোনিয়া গান্ধী তাকে মুখ করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করবেন না। অনেক কিছু রাজনৈতিক সমীকরণ মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়েছিলেন, কিন্তু আজকে দাঁড়িয়ে ইডি, সিবিআই, সিআইডি, ইনকাম ট্যাক্স যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারকে গ্রাস করে ফেলছে, তখন উনি বুঝতে পারছেন যে একটু কংগ্রেসের সাথে যুক্ত না হলে কোনো সম্ভাবনা নেই। তৃণমূল কংগ্রেস তো আমার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছেন যে তৃণমূল কংগ্রেসটা তো আর আমার নেই, প্রতীকটাও থাকবে না, তাহলে কি হবে? এর ভবিষ্যৎ কংগ্রেসের সঙ্গে মিলে যাওয়া, এছাড়া আর অল্টারনেটিভ কোনো উপায় নেই। আর মাত্র কয়েকদিনের মধ্যে কংগ্রেস সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসকে গ্রাস করে ফেলবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, দুর্নীতিবাজদের নিয়ে কংগ্রেস আবার ফুলে ফেঁপে উঠবে। এমনও হতে পারে যে শুভঙ্কর সরকারকে সরিয়ে দেওয়া হবে, বা অধীর চৌধুরী হয়তো তিনি নিজেও সরে যাবেন, তিনি এবার অল্টারনেটিভ কিছু ভাববেন, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীকে শেষ করে দিয়েছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীর লোকেদেরকে নিজেদের দলে নিয়ে সম্পূর্ণভাবে অধীর চৌধুরীকে বিকল করে দিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের যোগদান কেবলমাত্র সময়ের অপেক্ষা। তাহলে এতদিনে নাটকের আর প্রয়োজনীয়তা ছিল না। আপনার হাতে ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনি একটা দল পরিচালনা করবেন। আপনার হাতে পুলিশ ছিল, আপনার হাতে প্রশাসন ছিল, আপনার হাতে গুন্ডা ছিল, সেই কারণের জন্য আপনি দলটাকে টিকিয়ে রাখতে পেরেছিলেন। নাহলে দলটা একটা তাসের ঘরই ছিল, সে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কারোর সমর্থন ছাড়া চলতে পারেননি। বাম আমলে কংগ্রেস থেকে শুরু করে হেন কোনো বিরোধী দল নেই, এমনকি মাওবাদীদের সঙ্গে নিয়ে আপনি এগিয়েছিলেন বামেদের ফেলার জন্য এগিয়েছিলেন। আপনি একা পারেননি, আপনার সঙ্গে ছিলেন মুকুল রায়, আপনার সঙ্গে ছিলেন সুব্রত বক্সী, আপনার সঙ্গে তৎকালীন সময় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, বেশ অধিকারী পরিবারের লোকজন ছিলেন আপনার সঙ্গে। আপনি একা পারেননি কিছু। ঠিক যতক্ষণ সরকারে ছিলেন আপনার হাতে গুন্ডা ছিল, পুলিশ ছিল, তোলাবাজ ছিল, সেই জন্য মেরে ধরে ধমকে ভোট নিয়ে আপনি নিজের ক্ষমতা জাহির করেছেন। আপনি একা কিচ্ছু পারেননি। আর আজকের দিনে দাঁড়িয়ে যখন আপনার ক্ষমতা নেই, তখন আপনি একা কিচ্ছু পারলেন না। এতে প্রমাণিত হলো আপনি দলটাকেও টেকাতে পারলেন না, আপনার ভাইপোও টেকাতে পারলো না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও টেকাতে পারলেন না নিজের দলকে। তাই শেষ পর্যন্ত কংগ্রেসের পায়ে পড়লেন গিয়ে। আর কংগ্রেসও প্রস্তাব দিয়ে দিল নির্লজ্জের মতো। সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে সর্বভারতীয় সহ সভাপতি করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি চলে আসুন মমতা দি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধী প্রস্তাব দিচ্ছেন, এক যুবরাজ আরেক যুবরাজ, একজন ভাইপো আরেকজন পাপ্পু, প্রস্তাব দিচ্ছেন তাকে সাধারণ সম্পাদক করা হবে, আপনি চলে আসুন কংগ্রেসে। তাই তৃণমূল কংগ্রেসটা ভেঙে দিলেন, দিয়ে চলে গেলেন। তাহলে এবার থেকে আর তৃণমূল কংগ্রেস বলে আর কিচ্ছু থাকছে না। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কেরিয়ার, এখানে তার যে কফিনটা হয়েছিল রাজনৈতিক কেরিয়ারে, সেটাতে শেষ পেরেক এই কংগ্রেসে জয়েন করতে গিয়ে পুঁতে ফেললেন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। শুধু এখানেই নয়, বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলগুলিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।